ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যা উত্তর দিয়েছেন, আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন তাহলে এই দিনটারই আপনি অপেক্ষা করছিলেন। এবং আমাদের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায়, অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করে বলছিলেন যে নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির ছাতি নাকি ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে একেবারেই পরাস্ত হয়েছে। মিথ্যে ন্যারেটিভ আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম। আর গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন ডোনাল্ড ট্রাম্পকে যা যা উত্তর দিয়েছেন, আপনি ভারতের মধ্যে থেকে ভারতবাসী হয়ে যে ভারতের মতো এইরকম একটা জায়গা থেকে পৃথিবীর শক্তিশালী দেশের প্রেসিডেন্টকে যে এইভাবে জবাব দেওয়া যায়, সেটা শুনলে নিশ্চিতভাবে আপনারা অনেকেই মনে করবেন যে আমরা হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রী চুজ করতে হয়তো ভুল করিনি। কেন এ কথা বলছি? পাশাপাশি আমি আপনাদের সামনে আজকে রাহুল গান্ধীরও একটা ভিডিও দেখাবো। এবং থ্যাংক গড যে এই ব্যক্তিটি আমাদের প্রধানমন্ত্রী এখনো নয়। জানি না আগামী দিনে যদি ইনি প্রধানমন্ত্রী হয়ে যান কোনোদিন, তাহলে কি অবস্থা আমাদের হতে পারে। কিন্তু আজকের পর্বটা একটু দীর্ঘ হবে, তাই আপনারা প্রত্যেকটি পয়েন্ট শোনার আগ্রহ প্রকাশ করবেন এই আশা নিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈদেশিক নীতি সম্পর্কিত তথ্যভিত্তিক আলোচনা আপনাদের সামনে আমি করছি। আপনারা জানেন যে অপারেশন সিন্দুরের পর ডোনাল্ড ট্রাম্প অন্তত খান দশেক বার বিভিন্ন মিডিয়াতে দাবি করেছিলেন যে তিনি মধ্যস্থতা করে দিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এ নিয়ে কোনো জবাব দেয়নি। ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকে কিছু না বললেও বিভিন্ন ক্ষেত্রে ভারতের ডিজিএমও, সেনাপ্রধানরা পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে পাকিস্তানের ডিজিএমও ফোন করে আমাদের সাথে কথা বলে সিজফায়ারের আবেদন জানিয়েছেন। হলে হবে কি, আমাদের দেশের কিছু স্বার্থপর, স্বার্থান্বেষী রাজনৈতিক নেতৃত্বরা রয়ে গিয়েছিলেন যারা খুঁজছিলেন ওই অন্ধকারের গলির মধ্যে দিয়ে ঢুকে যদি রাজনীতিটা ঠিকমতো করা যায়। আর সেই কারণেই আমাদের ডিজিএমও, আমাদের সেনা প্রধানদের কথা তারা বিশ্বাস করেননি। তারা বলেছিলেন যে নরেন্দ্র মোদী ভুল বলছেন, ডোনাল্ড ট্রাম্প ঠিক বলছেন। আর আজকে সেই প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদী এতদিন দেননি। কোন বিরোধীদের এই প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদী দেননি। নরেন্দ্র মোদী সোজা উত্তর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। কি ঘটনা ঘটেছে ছোট করে বলি আপনাদের সামনে, ভিডিওটাও দেখাবো। আপনারা জানেন G7 বৈঠকে উড়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায়। এবং কানাডায় যখন তিনি গিয়েছিলেন তখন মাত্র 10 ঘন্টার মধ্যে 12টি দেশের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। অর্থাৎ 1 সেকেন্ডের জন্য তিনি সময় নষ্ট করেননি। আমি শুধু ভাবছিলাম তিনি ঘুমানোর টাইম পেয়েছেন কিনা। কিন্তু এনিওয়ে, এইরকমই প্রধানমন্ত্রী আমাদের প্রয়োজন ছিল। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিভিন্ন বৈঠক করছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যে যুদ্ধের ফলে তিনি একেবারেই তড়িঘড়ি প্রথম দিনেই ওই বৈঠক ছেড়ে বেরিয়ে এসে আমেরিকায় চলে যেতে বাধ্য হয়েছিলেন কিছু পার্সোনাল কারণে এবং ওই যুদ্ধের কারণে। তারপর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো বাইল্যাটারাল বক্তব্য হওয়ার সুযোগ আসেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে 35 মিনিট কথা বলেছেন। এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে 22শে এপ্রিল পেহেলগামে যে ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছিল, সেই সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একবার কথা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের পাশে থাকার বক্তব্য বলেছিলেন। আর তারপরে হচ্ছে গতকাল সেটা ছিল আরো একবার পরবর্তী কল, অর্থাৎ এর মধ্যে কোনো কল হয়নি, সেটা ভারতের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। বিক্রম মিশ্রের বক্তব্য আমি শোনাবো। এখানেই পরিষ্কার হয়ে যায় যে এই যে মধ্যে তারা মধ্যস্থতা করে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি করিয়ে দিয়েছে, এই তথ্য ভুল। তার কারণ ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে পেহেলগামের ওই 22শে এপ্রিলের পর এটাই হচ্ছে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার কথা হচ্ছে। এবং তিনি আরো কি কি বলেছেন, তিনি বলেছেন 6-7 মে যখন ভারত এই পেহেলগামের প্রত্যাঘাতের একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালালো, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমি জানিয়েও দিয়েছিলাম গোটা বিশ্বকে যে আমরা হামলা চালাতে যাচ্ছি। বলে বলে আমরা হামলা চালিয়েছি এবং 6 এবং 7 মে আমরা হামলা চালিয়েছিলাম পাকিস্তানের বুকে। এবং আমরা প্রিসাইজ আক্রমণ করেছিলাম, অর্থাৎ কোন রকমের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি নয়, একেবারে জঙ্গি ঘাঁটিগুলোকে আমরা গুড়িয়ে দিয়েছিলাম।
যেটা আঘাত করতে চেয়েছিলাম সেখানেই আঘাত করেছিলাম। এরপর ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ব্যাখ্যা করেছেন যে উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট ইউএসএ জেডি ভান্স হঠাৎ করে কল করে 9 তারিখে 9ই মে কল করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলেন যে পাকিস্তান একটা বড় সড়ো হামলার ছক কষেছে ভারতের বিরুদ্ধে, অর্থাৎ সম্ভবত পারমাণবিক হামলার কথা বলেছিলেন জেডি ভান্স। ভারতের প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছিলেন জানেন? ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন ওরা যত বড় হামলার ছক কষছে তার 10 গুণ বেশি আমরা হামলা করব ওদের, এটা বলে দেবেন। অর্থাৎ কোন রকম মাথা নোয়ানো নয়। আমেরিকা সম্ভবত চেষ্টা করেছিল যে ওরা পারমাণবিক হামলা করছে, ভারতের প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে যা হামলা করবে তার 10 গুণ বেশি আমরা হামলা করতে চলেছি। 10 গুণ বলেননি, বলেছেন যে যা করবে তার অনেক বড় হামলা আমরা করে দেখাবো। এবং এরপরেই 9 এবং 10 তারিখে ভারত পাকিস্তানের এবং পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে সমস্ত এয়ার বেসগুলোকে 7টা এয়ার বেসগুলোকে গুড়িয়ে দেয়। পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তার পরের দিন পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমও কে ফোন করে। ভারতের প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে কোন রকমের আমাদের বক্তব্যের মধ্যে আমেরিকার ট্রেড ডিল সম্পর্কিত কথা কিংবা আমেরিকার মধ্যস্থতার কথা কোনোভাবে উল্লেখ হয়নি। কোনোভাবে সেই সিজফায়ার যেটা পাকিস্তানের তরফ থেকে চাওয়া হয়েছিল তার মধ্যে কোনো আমেরিকার প্রসঙ্গ ওঠেনি, ট্রেড ডিল ওঠেনি, সিজফায়ারের কথা ওঠেনি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর ভারতের প্রধানমন্ত্রী বলে এসেছেন আপনি এই সমস্ত যে বলে বেড়াচ্ছেন এগুলো মিথ্যা। পরিষ্কারভাবে এবার বুঝতে পারছেন বুকের পাটা কতটা 56 ইঞ্চি না 65 ইঞ্চির প্রয়োজন হয়। বিশ্বের শক্তিশালী দেশের কাছে তার মুখের ওপরে বলে আসা যে আপনি যেটা বলছেন সেটা মিথ্যা বলছেন, কারণ ভারতের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো রকমের ট্রেড ডিল কিংবা কোনো রকমের আপনার মধ্যস্থতা ইউএস এর মধ্যস্থতা হয়নি, এটা বাইল্যাটারাল এবং আগামী দিনেও কোনো মধ্যস্থতা হবে না, এটা বাইল্যাটারাল, আমাদের এটাই নীতি, বাইল্যাটারালই হবে। এরপরে ডোনাল্ড ট্রাম্পের আর যখন কোনো জায়গা ছিল না তখন ডোনাল্ড ট্রাম্প কি করেছেন? ডোনাল্ড ট্রাম্প তখন বলেছেন ঠিক আছে আপনি কি একবার কানাডা এখন আছেন, কানাডা থেকে যাওয়ার পথে আমেরিকা আসুন একবার ঘুরে যান আমাদের দেশ থেকে। ভারতের প্রধানমন্ত্রী সরাসরি না বলে দিয়েছে। এটাও বুকের পাটার প্রয়োজন। আজ পর্যন্ত ভারতের কোনো প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের ডাকে সাড়া না দিয়ে যাননি, এরকম ঘটনা ঘটেনি, এটাও বিরল। ভারতের প্রধানমন্ত্রী বিনীতভাবে বলেছেন যে না আমার অন্যান্য আরো সমস্ত প্ল্যানিং রয়েছে, তো সেইগুলো আমাকে করতে হবে, আমি এখন যেতে পারছি না, তবে অতি সত্বর নিশ্চিতভাবে আপনার সঙ্গে মোলাকাত হবে। ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্য বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে কোনো প্রক্সি ওয়ার না, অর্থাৎ কোনো ছায়া যুদ্ধ নয়, যা হবে এবার একেবারে সরাসরি যুদ্ধ হবে। আমি এই জায়গায় বিক্রম মিশ্রির বক্তব্যটা শোনাবো, যেটা আমি আপনাদের সামনে বললাম পুরো হিন্দিতে বিক্রম মিশ্রি এই বক্তব্যটা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কনভারসেশন কি হয়েছে। কিন্তু তারপরে আমি দুটো গল্প শোনাবো আপনাদের, এখান থেকে কেউ চলে যাবেন না। দুটো গল্প শোনাবো, একটা হচ্ছে ভাগ্যিস রাহুল গান্ধী আমাদের প্রধানমন্ত্রী নয়, তার একটা ভিডিও দেখাবো এবং আমি দেখাবো এই যে জয়রাম রমেশের মতো নেতৃত্বরা কংগ্রেসের তারা কিভাবে এই ঘটনাটাকেও মিথ্যে বলতে গিয়ে হাতে নাতে পাকড়াও হয়েছে সেটাও দেখাবো। কিন্তু তার আগে বিক্রম মিশ্রির এই বক্তব্যটা শুনুন। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। उसके बाद दोनों लीडर्स की ये पहली बातचीत थी। इसलिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ कार्रवाई करने का अपना दृढ़ संकल्प पूरी दुनिया को बता दिया था। प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था
कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। 9 मई की रात को उपराष्ट्रपति वैंस ने प्रधानमंत्री मोदी को फोन किया था। उपराष्ट्रपति वैंस ने कहा था कि पाकिस्तान भारत पर बड़ा हमला कर सकता है। प्रधानमंत्री मोदी ने उन्हें साफ शब्दों में बताया था कि यदि ऐसा होता है तो भारत पाकिस्तान को उससे भी बड़ा जवाब देगा। 9-10 मई की रात को पाकिस्तान के हमले का भारत ने बहुत सशक्त जवाब दिया और पाकिस्तान की सेना को बहुत नुकसान पहुंचाया। उसके मिलिट्री एयर बेसिस को इनऑपरेबल बना दिया। भारत के मुंहतोड़ जवाब के कारण पाकिस्तान को भारत से सैन्य कार्रवाई रोकने का आग्रह करना पड़ा। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। इस विषय पर भारत में पूर्ण रूप से राजनीतिक एकमत है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री द्वारा विस्तार में बताई गई बातों को समझा और आतंकवाद के खिलाफ भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। दोनों लीडर्स ने तब तय किया कि वे निकट भविष्य में मिलने का प्रयास करेंगे। শুনলেন, একটু লম্বা বক্তব্য ছিল। বিক্রম মিশ্র পরিষ্কারভাবে যা বললেন আমি আপনাদের সামনে আগেই ব্যাখ্যা করেছি, আমি আর করব না। এই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে জানেন? কংগ্রেসের তো খুব মান সম্মানে লেগেছে, শুধু কংগ্রেস নয়, আপনারা মনে রাখতে পারবেন ভারতের সমস্ত রাজনৈতিক বাকি দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি ছেড়ে দিলাম, আমি রাজনৈতিক নেত্রী বলে মনেই করি না, তার কারণ এই রকম স্ট্যান্ডার্ডের রাজনীতি হয় না, বিশ্বের কোথাও হয় না যে রাজনীতিটা পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সেই জন্য আমি পশ্চিমবঙ্গের খবর করা একটু আমি বিরত রেখেছি নিজেকে। তো এইখানে ব্যাপার হচ্ছে এই জয়রাম রমেশ এই বিক্রম মিশ্রের এই বক্তব্যের পরই সঙ্গে সঙ্গে একটা প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের বক্তব্য বলতে শুরু করেন। মোবাইল থেকে, আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন সম্ভবত, মোবাইল থেকে একটা কিছু দেখান, দেখিয়ে সাংবাদিকদের বলে এই দেখুন নরেন্দ্র মোদীর বিক্রম মিশ্রি যা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যা কথা হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, হোয়াইট হাউসের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে বলে মোবাইলে একটা কাগজ দেখাচ্ছেন, বলছে এই দুটো বিবৃতি মিলছে না। অর্থাৎ নরেন্দ্র মোদী আবারও মিথ্যা কথা বলছেন বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল কংগ্রেস তথা জয়রাম রমেশ। কিন্তু তারপরেই ভারতের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তীব্র আক্রমণ করা হয় এবং এটা জানা যায় যে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কোন রকমের স্টেটমেন্ট দেননি। অর্থাৎ এই যে জয়রাম রমেশ মোবাইল হাতে যে ছবিটা দেখাচ্ছেন সেটা ফেক, তিনি মিথ্যে খবর বলছেন, ভারতের প্রধানমন্ত্রীকে কলুষিত করার জন্য মিথ্যে খবর বলছেন, ধরা পড়ে গিয়েছেন এবং ধরা পড়ে গিয়ে আবারও ক্ষমা চেয়েছেন যে হ্যাঁ ভুল হয়েছে, তবে তার মধ্যেও তিনি খোঁচা দিয়েছেন, তার কারণ তাদের স্বভাবই এরকম মিথ্যে কথা বলে। এবং কিভাবে ট্রোল হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। এরা রাজনৈতিকবিদ নয়, এরা ভারতের ভালো চায় না, এরা শুধুমাত্র ক্ষমতার লোভ, আমি কখন মিনিস্টার হব এই তাদের চিন্তা। এত ভারতের গর্বময় একটা দিন যেখানে ভারতের প্রধানমন্ত্রী ইউএস এর প্রেসিডেন্টকে জবাব দিয়ে আসছেন বিজেপি লিডার হিসেবে না, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে আমাদের এই কংগ্রেসের এই সমস্ত নেতৃত্ব মানে বিশ্বাস করুন ভালো লাগে না। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী, আম আদমি পার্টি, যেখানে আপনি তাকাবেন পচে গেছে। এইটাই সব থেকে বড় ভয় আমাদের। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের শোনাবো যে এখনো পর্যন্ত আমাদের ভাগ্য ভালো যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ওই জায়গাটি দখল করে রেখেছেন নরেন্দ্র মোদী। আমি দেখালাম এত বয়সে 10 ঘন্টার মধ্যে 12টা মিটিং করতে পারেন যিনি। আর রাহুল গান্ধী
2 মাস 3 মাস অন্তর বিদেশে চলে যান ছুটি কাটাতে, এত পরিশ্রম তার সহ্য হয় না। আর একটা সত্তরোর্ধ্ব ব্যক্তি কিভাবে গোটা বিদেশ দাপিয়ে বেড়াচ্ছেন, 1 মিনিট রেস্ট পান কিনা সন্দেহ রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আরো একটা বক্তব্য শোনাবো এবার কংগ্রেসের হবু প্রধানমন্ত্রী। তিনিও বিদেশে গিয়েছেন এই মুহূর্তে, তিনিও বিদেশে প্রচুর কনফারেন্স করছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। একটা বক্তব্য শোনাবো, এই বক্তব্যটা শুনে আপনারা দেখুন, ইনি যদি আমাদের প্রধানমন্ত্রী হতেন তাহলে আজকে আমাদের কি পরিণতি হতো। এই ট্রাম্পের মতো শক্তিশালী নেতা ভারতকে কতটা কোণঠাসা করে দিত একবার কল্পনা করে দেখুন এই ভিডিওটা শোনার পর। শুনুন। How you envision the compact between violence and non-violence in Indian society? I think, I mean, the word that comes to mind is forgiveness, right? It's not precisely the most accurate. It's how to put it? You realize. What? I'm thinking. You realize, right? No, because you've I didn't mean to stump you, but it's No, you a haven't very stumped me. obvious. It's a very You obvious haven't- question. you haven't stumped me. But I no just- one's asked you. I'm surprised. No, they've asked. Have they? I've not. Then why don't you have the? Because why don't I know I'm the trying answer? to go deeper in the answer. Okay, let's do this. So, শুনলেন? আমাদের ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত আমরা এরকম প্রধানমন্ত্রী পাইনি, তবে অতীতে যে এরকম প্রধানমন্ত্রী পাবো না এরকম কোনো গ্যারান্টি নেই। এটা আমাদের সচেতন থাকতে হবে, আমাদের বুঝতে হবে যে একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না একজন নেতা, তিনি প্রধানমন্ত্রীর মুখ। কেন প্রধানমন্ত্রীর মুখ? তার কারণ হচ্ছে তার নামের পেছনে শুধুমাত্র এই গান্ধী টাইটেলটা রয়েছে বলে, আর কোনো কোয়ালিফিকেশন, কোনো মেরিটস কিচ্ছু লাগে না। পশ্চিমবঙ্গে যদি হন তাহলে ব্যানার্জি যদি টাইটেল আপনার থাকে তাহলে আপনি হচ্ছেন পরবর্তী দাবিদার। আপনি উত্তরপ্রদেশে যদি থাকেন তাহলে হচ্ছে সমাজবাদী পার্টির আপনি যাদব যদি আপনার টাইটেল হয়ে যায় তাহলে হচ্ছে আপনি পরবর্তী দাবিদার। কেজরিওয়াল হলে দিল্লির পরবর্তী দাবিদার, আবার আরেক যাদব হলে বিহারের দাবিদার। কিন্তু এই জঘন্য মানে রাজনীতিটা ছেড়ে আমাদের বেরিয়ে আসা উচিত। তার কারণ রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রীর মুখ হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যিনি একটা প্রশ্নের উত্তর সোজাভাবে দিতে পারছেন না, তিনি এই বিশ্বের তাবড় সমস্ত কূটনৈতিক নেতাদের সঙ্গে কি করে হাত মেলাবেন, কি করে কূটনীতিটা করবেন, নাকি মাথা নত করে আবারও সেই চীনের কাছে মাথা নত করেছেন? দেখেছিলেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সেই ছবি মৌ স্বাক্ষর করছেন শি জিনপিং এর সাথে, দেখেছিলেন তো? সেই কাণ্ডই ঘটবে। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। আরো অনেক G7 নিয়ে তথ্য রয়েছে, কিন্তু একটি পর্বের মধ্যে আমি দিতে চাই না। তবে ভারতের প্রধানমন্ত্রী তাদের কাজটা করছে, আর আমাদের কিন্তু রাজনৈতিক সচেতন হিসাবে আমাদের কাজটাও আমাদের করতে হবে। তা যদি না করি তাহলে যদি কোনো একটা দুর্বল প্রধানমন্ত্রী, মনমোহন সিং এর মতো যদি একটা দুর্বল প্রধানমন্ত্রী দেশের গদিতে চলে যান, তিনি শ্রদ্ধেয় কিন্তু তিনি প্রধানমন্ত্রীর দাবিদার হতে পারেন না, তিনি যোগ্য প্রধানমন্ত্রী ছিলেন না। যদি থাকতেন তাহলে মুম্বাই হামলার জবাব তিনি দিতে পারতেন, তিনি পাকিস্তানের ভয়ে কাঁপতেন। তিনি শ্রদ্ধেয় ব্যক্তি কিন্তু তিনি প্রধানমন্ত্রীর জায়গা দখল করার মতো ব্যক্তি ছিলেন না। তা সেই কারণে আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন না হই তাহলে কোনোদিনই এই যে আজকে আনন্দটা যেটা পেলাম যে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর বলে আসা আপনি মিথ্যে বলছেন, ভারতের দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রীর করার হিম্মত রয়েছে কিনা আজকে কমেন্টে লিখে জানান। এখনকার মতো এখানে।